আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো 90% নদী করবে ভবন চাললেন ইস্ট গোবিন্দপুর এমই স্কুলের শিক্ষকরা। নথিপত্র ও আসবাবপত্র যতটুকু পারছেন ততটুকু নিয়ে স্কুল ছাড়তে বাধ্য হয়েছেন শিক্ষক শিক্ষিকারা। আজ এমন এক দৃশ্য দেখা গেল লক্ষ্মীপুরের পূর্ব গোবিন্দপুরে। 4 বছর ধরে বরাক নদীর রাক্ষসী বাঙ্গনের কবলে পড়ে অবশেষে স্কুলের বৃহৎ অংশ নদী গর্ভে তলিয়ে যায়। আজ নিরুপায় হয়ে নথিপত্র ও আসবাবপত্র নিয়ে স্কুল গৃহ ছেড়ে বেরিয়ে পড়লেন লক্ষ্মীপুর প্রাথমিক শিক্ষা খণ্ডের অধীন ইস্ট গোবিন্দপুর এমই স্কুল কর্তৃপক্ষ। প্রধান শিক্ষক কুতুবুদ্দিন লস্কর বলেন, আজ সকাল পর্যন্ত বরাক নদীর ভাঙ্গনে স্কুলের প্রায় 90% চলে গেছে। বিইওকে ফোনে অবগত করে তারা স্কুল ছাড়ছেন বলে জানান। সোমবার থেকে কোথায় ক্লাস চলবে 115 জন পড়ুয়ার এক অনিশ্চয়তার মধ্যে রয়েছে। স্থানীয় জনগণ সহ অভিভাবকরা ক্ষোভ ব্যক্ত করে বলেন, সরকার ও বিভাগীয় কর্তৃপক্ষের অবহেলার দরুন আজ পড়ুয়াদের ভবিষ্যৎ এক প্রশ্নের মুখে দাঁড়িয়েছে। তারা বলেন, প্রধান শিক্ষক, স্কুল পরিচালন সমিতি, স্থানীয় জনগণ নদী ভাঙ্গনের কথা শিক্ষা বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনলেও গুরুত্ব দেওয়া হলো না। গত 4 বছর থেকে বরাক নদীর ভাঙ্গনের শিকার লক্ষ্মীপুর প্রাথমিক শিক্ষা খণ্ডের অধীন ইস্ট গোবিন্দপুর এমই স্কুল। স্থানান্তরিত করার দাবি জানিয়ে ভবন নির্মাণের ব্যবস্থা করতে বারবার আবেদন করেন। প্রায় 1.5 বছর আগে স্থানীয় আজিমউদ্দিন চৌধুরী স্কুল ভবন নির্মাণের জন্য জমি দান করেছেন, কিন্তু আজ পর্যন্ত ভবন নির্মাণের জন্য শিক্ষা বিভাগের পক্ষ থেকে অর্থ বরাদ্দ হয়নি। এ নিয়ে খুব পরিলক্ষিত হয়। অপরদিকে বেসরকারি স্কুলে গরিব পড়ুয়াদের জন্য 25% আসন সংরক্ষণের প্রস্তাব। শিক্ষাক্ষেত্রের উন্নতি এবং কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মন্ত্রিসভার বৈঠকে দরিদ্র ছাত্রদের জন্য মাতৃভাষা মাধ্যমের বেসরকারি স্কুলগুলিতে 25% আসন সংরক্ষণের প্রাথমিক প্রস্তাব করেছিলেন। প্রস্তাবটি অনুমোদনের পর বাস্তবায়িত হলে সামাজিক সংস্থা দ্বারা পরিচালিত অসমীয়া বা অন্যান্য মাধ্যম সম্পূর্ণ বেসরকারি স্কুলে সংরক্ষিত 25% দরিদ্র শিশুদের জন্য ছেড়ে দেওয়া হবে এবং এ ধরনের ছাত্রের ফি রাজ্য সরকার বহন করবে। মন্ত্রিসভা শীঘ্রই রাজ্যের স্কুলগুলিতে গণিতের 1763টি স্নাতক শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া পলিটেকনিক ও ইঞ্জিনিয়ারিং কলেজে 221টি পদ পূরণ করা হবে। শিক্ষামন্ত্রী পেগু বলেন, শিক্ষা সেতু অ্যাপ এবং বিদ্যা পরীক্ষা কেন্দ্রের দেওয়া তথ্য অনুযায়ী বিজ্ঞান বিষয়ের 4000-এরও বেশি স্নাতক শিক্ষকের মধ্যে মাত্র 1200 জন গণিত স্নাতক। এই পরিসংখ্যানের ভিত্তিতে মাধ্যমিক বিদ্যালয়ে গণিতের স্নাতক শিক্ষক নিয়োগের জন্য অতিরিক্ত পদ সৃষ্টির অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। অপরদিকে কলেজে বুরখা নিষেধের সুপ্রিম স্থগিতাদেশ। যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের তাদের পছন্দমতো পোশাক পরার অধিকার রয়েছে। মুম্বাইয়ের 2টি কলেজে বুরখা এবং হিজাব পরায় নিষেধাজ্ঞা সংক্রান্ত মামলার পর্যবেক্ষণে শুক্রবার একথা বলল সুপ্রিম কোর্ট। হিজাব, বুরখা, নাকাব, টুপি সহ ধর্মীয় পরিচয়বাহী কোনো পোশাক পরে শিক্ষা প্রতিষ্ঠানে আসা যাবে না বলে মাসখানেক আগে নির্দেশিকা জারি করেছিল মুম্বাইয়ের একটি কলেজ। শুক্রবার সেই নির্দেশে স্থগিতাদেশ দিয়েছে শীর্ষ আদালত। পাশাপাশি বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ সংশ্লিষ্ট 2 কলেজের পরিচালন সংস্থা চেম্বুর ট্রম্বে এডুকেশন সোসাইটিকে নোটিশ পাঠিয়ে ওই নির্দেশিকা জারির কৈফিয়ত চেয়েছে। 2 বিচারপতির বেঞ্চ জানিয়েছে, আগামী 18 নভেম্বরের মধ্যে বুরখা নিষেধাজ্ঞার কারণ জানাতে হবে। প্রসঙ্গত, এই বিষয়টি নিয়ে বোম্বে হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল, কিন্তু মামলা খারিজ করে দিয়ে হাইকোর্টের পর্যবেক্ষণ ছিল এমন নির্দেশ পড়ুয়াদের মৌলিক অধিকার খর্ব করে না। এবার তার বিরুদ্ধে আবেদন জমা পড়েছে সুপ্রিম কোর্টে। সেই আবেদনে সাড়া দিয়ে বৃহস্পতিবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং মনোজ মিশ্রের ডিভিশন বেঞ্চ মামলাটির শুনানির জন্য তালিকাভুক্ত করেছিল। উল্লেখ্য, গত জুন মাসে চেম্বুরের আচার্য ও ডিকে মোরাটে কলেজের কর্তৃপক্ষ পড়ুয়াদের জন্য পোশাক বিধি নির্ধারণ করে দিয়েছিলেন। কর্তৃপক্ষের জারি করা নোটিশে বলা হয়েছিল, ক্যাম্পাসে থাকাকালীন শিক্ষার্থীদের অবশ্যই শালীন পোশাক পরতে হবে। ছাত্ররা হাফ শার্ট বা ফুল শার্ট এবং ট্রাউজার পরতে পারেন। মেয়েরা পরতে পারেন ভারতীয় এবং পাশ্চাত্য পোশাক, তবে শিক্ষার্থীরা এমন কোনো পোশাক পরতে পারবেন না যাতে তার ধর্মীয় পরিচয় প্রকাশ পায় বা সাংস্কৃতিক বৈষম্য চোখে পড়ে। ক্যাম্পাসে হিজাব, বুরখা, টুপি বা ওই জাতীয় পোশাক অনুমোদিত নয়। পরা যাবে না ছেঁড়া জিন্স, টি শার্ট কিংবা জার্সিও। বিষয়টি প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়ে পড়ুয়াদের একাংশ। বিষয়টি নিয়ে বোম্বে হাইকোর্টে মামলাও দায়ের হয়, তবে হাইকোর্ট এ বিষয়ে হস্তক্ষেপ করতে চায়নি।
প্রসঙ্গত 2022 সালের 1 জানুয়ারি কর্ণাটকের উদুপির একটি শিক্ষা প্রতিষ্ঠানে কয়েকজন হিজাব পরিহিত পড়ুয়াকে ক্লাসে বসতে বাধা দেওয়ার ঘটনা ঘটে। কলেজ উন্নয়ন সমিতির সভাপতি তথা স্থানীয় বিজেপি বিধায়ক রঘুপতি ভট্ট স্পষ্ট জানিয়ে দেন, হিজাব পরিহিতরা ক্লাসে ঢুকতে পারবেন না। সেই বিতর্ক দ্রুত ছড়িয়ে পড়ে রাজ্য জুড়ে। হিজাবের পাল্টা হিসেবে গেরুয়া উত্তরীয় পরে আন্দোলন শুরু করে একাধিক হিন্দুত্ববাদী সংগঠন। পরিস্থিতি বুঝে কয়েকটি জেলায় 144 ধারা জারি করা হয়। সমস্ত স্কুল কলেজ বন্ধ করে দেওয়া হয় অনির্দিষ্টকালের জন্য। সেবারও হিজাব বিতর্কের রেশ কুড়িয়েছিল সুপ্রিম কোর্ট পর্যন্ত। সেই মামলা এখনও শীর্ষ আদালতে বিচারাধীন। অপরদিকে হাসিনাকে আশ্রয় দেওয়ার ফল ভুগতে হবে, ভারতকে হুঁশিয়ারি বিএনপি নেতার। প্রশ্নের মুখে দুই দেশের আগামীর সম্পর্ক। শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের তুপের মুখে ভারত। বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি অর্থাৎ বিএনপির প্রাক্তন মন্ত্রী তথা প্রবীণ নেতা গায়েশ্বর রায় দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে বলেন, বাংলাদেশের শত্রু হাসিনাকে আশ্রয় দেওয়ার ফল ভুগতে হবে ভারতকে। উল্লেখ্য, বিএনপির প্রধান খালেদা জিয়া শেখ হাসিনা দেশ ছাড়তেই মুক্তি পেয়েছেন তিনি। সে দলেরই অন্যতম শীর্ষ নেতা গায়েশ্বর রায় ভারতের তীব্র সমালোচনা করে বলেন, বিএনপি বিশ্বাস করে ভারত এবং বাংলাদেশের মধ্যে সহযোগিতার সম্পর্ক থাকা উচিত, কিন্তু আমাদের বিরোধী শক্তিকে সমর্থন করে পরিস্থিতি আরো জটিল করে তুলছে ভারত। শেখ হাসিনাকে শত্রু হিসেবে উল্লেখ করে বিএনপি নেতা ভারতকে হুঁশিয়ার করে দেন। গায়েশ্বর রায় আরো বলেন, বিএনপি হিন্দু বিরোধী এমন একটা ধারণা তৈরি করা হয়েছে, কিন্তু আমরা সব সম্প্রদায়ের ব্যক্তির অধিকারে বিশ্বাস করি। প্রসঙ্গত, হাসিনার দেশ ত্যাগের পরপরই বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতন শুরু হয়েছে। এ নিয়ে তীব্র নিন্দা জানিয়েছে ভারতও। এমন পরিস্থিতিতেই বৃহস্পতিবার রাতে নতুন অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুস শপথ গ্রহণ করেছেন। তবে শপথ গ্রহণের আগে ভারতকে সতর্ক করে দিয়েছেন ইউনুসও। এই আবহে গয়েশ্বর চন্দ্র রায়ের এই মন্তব্য ভারত বাংলাদেশের আগামীর সম্পর্কের ক্ষেত্রে বেশ তাৎপর্যপূর্ণ বলেই মত আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহলে। গায়েশ্বর রায়ের দাবি, বিএনপি বাংলাদেশের বিভিন্ন সম্প্রদায়ের লোকদের নিয়ে তৈরি হয়েছে, সব ধর্মের পক্ষেই রয়েছে এই দল। তিনি বলেন, বিএনপি জাতীয়তাবাদী দল হলেও আমরা সব সম্প্রদায়ের ব্যক্তির অধিকারে বিশ্বাস করি, কিন্তু ভারত বিএনপিকে নিয়ে গুজব ছড়াতে চাইছে, এর ফল ভালো হবে না। এরপরই ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে গায়েশ্বর বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে সব সময় সুসম্পর্ক ছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে দিল্লি শুধু একটি দলকেই সমর্থন করছে। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে এই পক্ষপাতিত্ব ঠিক নয়। দিল্লির বিরুদ্ধে হাসিনাকে প্রশ্রয় দেওয়ার অভিযোগ তুলে বিএনপি নেতার হুঁশিয়ারি। বিএনপি মনে করে বাংলাদেশ ভারতের মধ্যে সর্বদা পারস্পরিক সহযোগিতা থাকতে হবে, ভারত সরকারকেও তা অনুধাবন করতে হবে। কিন্তু দিল্লি হাসিনাকে আশ্রয় দিয়ে এই অবস্থানের বিরুদ্ধাচরণ করছে। এতে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক ঠিক রাখা কঠিন হয়ে পড়বে। তবে গয়েশ্বর রায়ের দাবি, তার দল মোটেও ভারত বিরোধী নয়। বাংলাদেশের স্বাধীনতায় ভারতের অবদান ভুলার নয় বলে মন্তব্য করেন তিনি। বলেন, আমরা এখনো একটা ছোট দেশ, চিকিৎসা সহ আরো অনেক ব্যাপারে ভারতের সাহায্য লাগবে আমাদের। বাংলাদেশের বাজার থেকে ভারত যে মুনাফা তুলে তা কিন্তু ছোট নয়। উল্লেখ্য, গয়েশ্বর রায় 1991 সালে প্রাক্তন বিএনপি সরকারের মন্ত্রী ছিলেন এবং দলের সর্বোচ্চ নীতি নির্ধারক স্ট্যান্ডিং কমিটির সদস্য। অপরদিকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে দেশের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দাবিপত্র পাঠালো নর্থ ইস্ট স্টুডেন্টস অর্গানাইজেশন অর্থাৎ নেশো। আসাম বা উত্তর পূর্বের কোন রাজ্যে একজন বাংলাদেশিকেও আশ্রয় দেওয়া হবে না বলে সরকারকে কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে ছাত্র সংগঠনটির পক্ষ থেকে। সরকারকে বুঝিয়ে দেওয়া হয়েছে, উত্তর পূর্ব মোটেও অবৈধ বাংলাদেশিদের ডাস্টবিন নয় যে বাংলাদেশে হিংসা হলেই দলে দলে মানুষ এসে আসামে বা উত্তর পূর্বের অন্যান্য রাজ্যে আশ্রয় নেবে। এবার আর এসব মোটেও সহ্য করা হবে না। এ নিয়ে এক সাংবাদিক সম্মেলনে নেশোর মুখ্য উপদেষ্টা ডক্টর সমুজ্জ্বল কুমার ভট্টাচার্য বলেন, বাংলাদেশে যখনই হিংসাত্মক পরিস্থিতির সৃষ্টি হয়, সংঘর্ষ হয়, তখন সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয় উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলি। এর অন্যতম উদাহরণ দেশ বিভাজন। 1971 সালে বাংলাদেশ গঠন হওয়ার পরিবেশ এবং এখন পর্যন্ত চলতে থাকা প্রব্রজন। তাই উত্তর পূর্বের 7টি রাজ্যের খিলঞ্জিয়া মানুষ ও নেশো বাংলাদেশের পরিস্থিতি নিয়ে চিন্তিত ও উদ্বিগ্ন। কারণ বাংলাদেশে এই ধরনের পরিস্থিতির সৃষ্টি হলে এর ফলে ভয়ঙ্কর প্রব্রজন ঘটে উত্তর পূর্বাঞ্চলে। সমুজ্জ্বল আরো বলেন, অবৈধ প্রব্রজনের ফলে উত্তর পূর্বাঞ্চলের জনবিন্যাস পরিবর্তন হয়েছে। খিলঞ্জিয়া মানুষের ভাষা, সংস্কৃতি, অর্থনীতি সবই ক্ষতিগ্রস্ত করেছে অবৈধ অনুপ্রবেশকারীরা।
আসাম তথা উত্তর পূর্বের স্থানীয় মানুষের জমি বেদখল হচ্ছে, খিলঞ্জিয়াদের সামাজিক ও সাংস্কৃতিক পরম্পরায় আঘাত করছে বারবার। ফলে বাংলাদেশের বর্তমান এই পরিস্থিতির ফলে ফের বাংলাদেশিরা উত্তর পূর্বে প্রবেশ করতে চাইলে সেটা মেনে নেওয়া হবে না। তাই দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে উত্তর পূর্বের খিলঞ্জিয়ার হয়ে জরুরি দাবিপত্র প্রেরণ করা হয়েছে নেসর পক্ষ থেকে। এতে বলা হয়েছে এখনো বাংলাদেশ থেকে আসাম তথা উত্তর পূর্বের নানা রাজ্যে প্রব্রজন অব্যাহত রয়েছে। এই সমস্যা সমাধানের জন্য দীর্ঘদিন ধরে সংগ্রাম চলছে। এখন বাংলাদেশের এই পরিস্থিতিতে ফের উত্তর পূর্বে বাংলাদেশিরা নতুন করে যাতে প্রবেশ করতে না পারে সেটা নিশ্চিত করতে হবে কেন্দ্রীয় সরকারকে। সরকারের কড়া সমালোচনা করে সমুজ্জ্বল বলেন, ভারত বাংলাদেশ সীমান্ত সম্পূর্ণ সিল করা কেন্দ্রীয় সরকারের দায়িত্ব ছিল। নেশ ও আশু সহ উত্তর পূর্বাঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে এই সমস্যার সমাধানের দাবি করে আসছে, কিন্তু সরকার এখনো সীমান্ত সম্পূর্ণ সিল করতে পারেনি। এতটা বছরেও ভারত বাংলাদেশ সীমান্ত সিল করতে না পারাটা কেন্দ্র ও রাজ্য সরকারের চূড়ান্ত ব্যর্থতা। তিনি সরকারকে কটাক্ষ করে বলেন, ভারত পাকিস্তান সীমান্ত সরকার সম্পূর্ণ বন্ধ করে দিতে পারে, কিন্তু ভারত বাংলাদেশ সীমান্ত সিল করতে পারে না। এটা শুধু আসাম বা উত্তর পূর্বের প্রতি হুমকি নয়, এটা দেশের প্রতি হুমকি বলে মনে করেন নেশর মুখ্য উপদেষ্টা। অপরদিকে ইউনূসের হাতে ২৭টি মন্ত্রক, প্রথম বৈঠকে গুচ্ছ সিদ্ধান্ত। বাংলাদেশে ব্যবসায়ীদের উজ্জীবিত করা, দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া, বাজার নিয়ন্ত্রণে পদক্ষেপ, অর্থ পাচার রোধ, হত্যার বিচার এবং দুর্নীতি বিরোধী অভিযান শুরু ইত্যাদি একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। বৃহস্পতিবার রাতে শপথ গ্রহণের পর শুক্রবার সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধ ও কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে সরকারের প্রথম দিনের কাজ শুরু হয়। এরপর প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় প্রথম বৈঠক। উপদেষ্টাদের প্রথম বৈঠকের পর পরিবেশ ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হোসেন সাংবাদিকদের বলেন, আইন শৃঙ্খলার উন্নয়ন, ব্যবসায়ীদের উজ্জীবিত ও সুরক্ষা, দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা, জনগণের জীবন জীবিকার কষ্ট লাঘব, বাজার অর্থক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হয়েছে। তিনি জানান, সব সেক্টরের সংস্কার করা হবে। অন্তর্বর্তীকালীন সরকার আর্থিক খাতগুলো দ্রুত সক্রিয় করতে চায়। অর্থ পাচার নিয়ে জানতে চাইলে তিনি বলেন, অর্থ মন্ত্রণালয়ের যিনি দায়িত্বে রয়েছেন তিনি বলেছেন, যত রকমের মন্দ অনুশীলনগুলো চিহ্নিত করা এবং সঠিক লোক দিয়ে তার কাজ এগিয়ে নেওয়া হবে। ছাত্র জনতার আন্দোলনে গণহত্যার বিচার নিশ্চিত করলে এটা স্বচ্ছ হবে এবং এই ঘটনা আর কোনোদিন পুনরাবৃত্তি হবে না। অপরদিকে নো-ম্যানসল্যান্ডে বসবাসকারী ভারতীয় নাগরিকদের খোঁজ নিলেন প্রদেশ বিজেপির সাংগঠনিক সাধারণ সম্পাদক রবীন্দ্র রাজু। করিমগঞ্জ বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্যকে সঙ্গে নিয়ে ভারত বাংলা সীমান্তের কাঁটাতারের বাইরের গোবিন্দপুর গ্রামের ভারতীয় নাগরিকদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। ভারতীয় নাগরিক হয়েও দীর্ঘদিন থেকে নানা সমস্যায় জর্জরিত তাদের জীবনযাত্রা, এ ব্যাপারে রবীন্দ্র রাজুকে অবগত করেন ওই গ্রামের বাসিন্দারা। করিমগঞ্জ জেলার ভারত বাংলা সীমান্তের কাঁটাতারের বেড়ার ওপারে বেশ কিছু গ্রাম রয়েছে। ভারত বাংলা সীমান্তের কাঁটাতারের বেড়ার ওপারেই দীর্ঘদিন থেকে দিন যাপন করে আসছেন কয়েকশো ভারতীয় নাগরিক। কাঁটাতারের বেড়ার ওপারে রয়েছে গোবিন্দপুর গ্রাম। বন্দিত্বের শিকলে আবদ্ধ ৪৪টি পরিবারের ৫০০-র বেশি ভারতীয় নাগরিক। দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন এরা। একটা নির্দিষ্ট সময়ের জন্য খুলে দেওয়া হয় গেট। সেই সময়ের মধ্যে নিজেদের যাবতীয় কাজকর্ম ছেড়ে তাদের ফিরে যেতে হয়। এই গ্রাম সহ কাঁটাতারের বেড়ার বাইরে নো-ম্যানসল্যান্ডে ১১টি গ্রামের ১৫৬ পরিবারের মানুষ বসবাস করছে। শুক্রবার সকালে গোবিন্দপুরের ভারতীয় নাগরিকদের সঙ্গে সাক্ষাৎ করতে ছুটে যান প্রদেশ বিজেপির সাংগঠনিক সাধারণ সম্পাদক রবীন্দ্র রাজু। সেখানের বাসিন্দারা তাকে জানান, সীমান্ত সুরক্ষায় নিয়োজিত বিএসএফ জওয়ানরা একটি নির্দিষ্ট সময়ের জন্য গেট খুলে এদের ভারতে আসা যাওয়া করার ব্যবস্থা করে দিয়েছে। এভাবেই বাজার হাট করে জীবন অতিবাহিত করতে হচ্ছে তাদের। কিন্তু অসুস্থ অবস্থায় বা জরুরি অবস্থার সময় তাদের নানা সমস্যার সম্মুখীন হতে হয়। কেন্দ্রে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর তাদের পুনর্বাসনের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিলেও এখনও সেটা বাস্তবায়িত হয়নি। পরবর্তীতে তাদের সিঙ্গল লাইন ফেন্সিং এর মাধ্যমে ভেতরে নিয়ে আসার পরিকল্পনা চলছে, কিন্তু এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। যদিও সেখানের বাসিন্দারা জানান, বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে তাদের কোনো সমস্যা হচ্ছে না। প্রদেশ বিজেপির সাংগঠনিক সাধারণ সম্পাদক তাদের আশ্বস্ত করেন তিনি দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তাদের সমস্যাগুলি সম্পর্কে অবগত করবেন। উল্লেখ্য, কাঁটাতারের বেড়ার বাইরে থাকা ১১টি গ্রামের মধ্যে ৮টি গ্রামের ১৫০টি পরিবারকে সিঙ্গল লাইন ফেন্সিং এর ভিতরে নিয়ে আসার পরিকল্পনা চলছে। ইতিমধ্যে সরকার এ ব্যাপারে প্রয়োজনীয় কাজ শেষ করছে বলে একটি সূত্রে জানা গেছে। অন্যদিকে বাকি ৩টি গ্রামের ৬টি পরিবারের পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ এরা সরকারি সাহায্য নিয়ে নিজেদের জায়গা ছেড়ে
কাঁটাতারের বেড়ার এপারে ভারতীয় মাটিতে জায়গা কিনে বসবাস করতে পারবে। অপরদিকে বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে ফোন করলেন ব্রিটিশ বিদেশমন্ত্রী ডেভিড লেভি। তাদের মধ্যে বাংলাদেশ এবং পশ্চিম এশিয়া নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, ব্রিটেনের রাজনৈতিক আশ্রয় চেয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কিন্তু এ ব্যাপারে ব্রিটেনের কাছ থেকে সবুজ সংকেত না পাওয়ায় ভারতেই আশ্রয় নিতে হয় তাকে। এমন পরিস্থিতিতে জয়শঙ্করকে ব্রিটেনের প্রধানমন্ত্রীর ফোন তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। জয়শঙ্কর এবং লেমির মধ্যে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কথা হয়েছে বলে জানা গিয়েছে। তবে শুধু বাংলাদেশ নয়, পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়েও দুই বিদেশমন্ত্রীর আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন জয়শঙ্কর। প্রসঙ্গত, পশ্চিম এশিয়া ক্রমে পরিস্থিতি খারাপ হচ্ছে। ইরান আর ইসরায়েলের মধ্যে যুদ্ধটা প্রায় অনিবার্য হয়ে উঠেছে। এমন অবস্থায় বাংলাদেশের গণ অভ্যুত্থান ভারতের চিন্তা বেড়েছে। তবে ভারত বা ব্রিটেন কোনো তরফেই হাসিনার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে কোনো মন্তব্য করা হয়নি। ব্রিটেনের গৃহ মন্ত্রক জানিয়েছে, দেশটির অভিবাসন বিধি বিশেষ ব্যক্তিদের আশ্রয় বা ভ্রমণের অনুমতি দেয় না। এদিকে চলতি সপ্তাহের শুরুতেই লোকসভায় বিদেশমন্ত্রী জয়শঙ্কর জানিয়েছিলেন, কিছু মুহূর্তের জন্য হাসিনা ভারতে আসার অনুমতি চেয়েছিলেন। হাসিনা লন্ডনে যাওয়ার পরিকল্পনা করছেন। সেখানে তার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক আছেন, তিনি ব্রিটিশ পার্লামেন্টের সদস্য। তবে হাসিনা আর কতদিন ভারতে থাকবেন সে বিষয়ে এখনো কোনো কিছু স্পষ্ট নয়। তিনি অন্য কোনো দেশে চলে যাবেন কিনা সেটাও জানা যায়নি। যদিও তার আমেরিকাবাসী ছেলে সাজিব ওয়াজিদ জয় জানিয়েছেন, বাংলাদেশে গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠা হলেই দেশে ফিরবেন তার মা। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।